আজ বলবো আরেক বিখ্যাত মিয়ার কথা, যাকে না, যার গল্প না বললে বারুমিয়াদের গল্প অসম্পূর্ণই থেকে যাবে। তিনি রাজা ওসমান, যিনি সাহস, শক্তিমত্তা, স্বাধীনতা প্রিয়তার কারণে সে যুগের বীরশ্রেষ্ঠ চাঁদ রায়, কেদার রায়, শাখা মতো মহাপ্রতাপশালী স্বাধীন ভৌমিকদের থেকে কোনো অংশে কম ছিলেন। স্যার যদুনাথ সরকার যাকে বলেছিলেন যে বাংলার ইতিহাসে সব থেকে রোমান্টিক ব্যক্তিত্ব আর মোগলদের সব থেকে বড় মূর্তিমান শত্রু। বাংলার মাটিতে খাজা ওসমান ছিলেন নবাগত। উড়িষ্যা থেকে রাজা মানসিং এর অধীনে এক জায়গিরদার হিসেবে তিনি প্রথম ফতেহাবাদে আসেন, কিন্তু অল্প কিছুদিন পরে মত পরিবর্তন করলে তিনি তার পদ হারান। খাজা ওসমানের পিতা ছিলেন খাজা ইশাক লোহানী মিয়াখেল এবং তার কাকা ছিলেন বিখ্যাত আফগান বিদ্রোহী উড়িষ্যার কতলু খা লোহানী। 1593 খ্রিস্টাব্দে ওসমানের পিতা ঈশা খাঁ লোহানীর মৃত্যু হলে উড়িষ্যার আফগানরা আবার বিদ্রোহ ঘোষণা করে। রাজা মানসিং কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করেন এবং আফগানদের বিশিষ্ট যারা নেতা বা নেতৃস্থানীয় তাদেরকে উড়িষ্যার বাইরে জারগি প্রদান করে, যাতে তারা উড়িষ্যাতে আবার কোনো সমস্যা না তৈরি করতে পারে। সেই সময় খাজা ওসমান এবং আরো 4 জন আফগান বিদ্রোহী তারা এখনকার বাংলাদেশে ফরিদপুর অঞ্চলে জায়গিরদারি পায়, কিন্তু এই অঞ্চলে তাদের রাখা বিপজ্জনক হবে মনে করে আবার মানসিং তাদের জায়গিরদারি বাতিল করে তার শিবিরে যোগদান করতে নির্দেশ দেন। মানসিং এর এই আদেশের ফলে ওসমান এবং অপরাপর আফগান বিদ্রোহীরা অপমানিত বোধ করেন এবং তারা আবার বিদ্রোহ ঘোষণা করে বসে। এরপর রাজা মানসিং ওসমানের বিরুদ্ধে অভিযান শুরু করতে বাধ্য হলেন। এই অভিযানের শুরুতেই তিনি শেরপুরের কাছে আত্রাইয়ের যুদ্ধে ওসমানকে পরাজিত এবং বিতাড়িত করলেন। এই সময় ওসমান তৎকালীন আরেক দুর্দর্শ ভৌমিক ঈশা খাঁর সঙ্গে যোগ দিলেন এবং তার সহযোগীরা ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে বোকাইনগরে দুর্গ নির্মাণ করে সেই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করলেন। ওসমান সেই সময় ময়মনসিংহের মোগল থানাদার বাজবাহাদুর কিলমককে পরাজিত করে তাকে ভাওয়ালের দিকে সরে যেতে বাধ্য করলেন, কিন্তু রাজা মানসিংহ ঢাকা থেকে ভাওয়ালে অতি দ্রুত চলে এসে বনার নদীর তীরে ওসমানকে আরেকবার আক্রমণ করলেন। এখানে ওসমান আবার পরাজিত হলেন। তার পক্ষে বহু পাঠান এই যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছিল। ওসমানের বহু সংখ্যক নৌকা এবং কামান মোগলেরা কিন্তু দখল করে নিয়েছিল। মানসিংহ এখানে আবার পুনরায় বাজবাহাদুরকে থানাদার নিযুক্ত করে 1602 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা ফিরে গেলেন। এরপর এর 5 বছর পরে অর্থাৎ 1607 খ্রিস্টাব্দে আবার ওই একই ঘটনার পুনরাবৃত্তি হল। এই সময় বাংলার সুবেদার ইসলাম খাঁ চিশতি যখন রাজমহলে অবস্থান করছিলেন, সেই সময় ওসমান হঠাৎই ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে আলপ সিংহ থানা আক্রমণ করে সেখানকার থানাদার সাজাওয়াল খাঁকে হত্যা করে এই অঞ্চলটা পুরো দখল করে। ইসলাম খাঁ এই সংবাদ পেয়ে অতি দ্রুত তার ভাই শেখ গিয়াসউদ্দিনকে একটা শক্তিশালী সৈন্যদল দিয়ে সেই অঞ্চলে পাঠালেন এবং সেই অঞ্চল আবার ওসমানকে পরাজিত করে শেখ গিয়াসউদ্দিন আবার দখলও করলেন। এরপর মোগলদের কাছে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ আত্মসমর্পণ করলে ইসলাম খাঁ এবার কিন্তু ওসমানের দিকে নজর দিলেন এবং তাকে পাকাপাকি ভাবে দমন করার জন্য বদ্ধপরিকর। এই সময় ওসমান তার মিত্র বায়াজিদ এবং তার ভাই মালেহি এবং নিজের পুত্র উমরিজ যথাক্রমে বোকাইনগর, সিলেট এবং করব সংযুক্ত এক সুবিশাল এলাকা নিয়ন্ত্রণ করছিলেন। ইসলাম খাঁ ওসমানকে দমন করার জন্য এক বিশাল সেনাবাহিনী গিয়াস খানের অধিনায়কত্বে প্রেরণ করলেন। মির্জা নাথানকে নৌবাহিনী নিয়ে হাসানপুর যেতে বলা হলো। হাসানপুরে সমস্ত মুঘল সেনাপতিরা একত্রিত হলেন এবং এখান থেকেই অভিযান শুরু হল। ইসলাম খাঁ নিজে জাহাঙ্গীরনগর অর্থাৎ ঢাকা থেকে এগিয়ে এসে
নামক একটি স্থানে শিবির ফেললেন। এরপর পুনরায় ওসমান অসম সাহসের সঙ্গে আবার লড়েও বোকাইনগর কিন্তু রক্ষা করতে পারলেন। এই পরাজয়ের ফলে ওসমান এবং তার সঙ্গীরা বোকাইনগর ত্যাগ করে সিলেট হয়ে তরফে নিজের ভাই রঘুনাথের সঙ্গে আবার মিলিত হলেন। মোগল বাহিনী কিন্তু এরপর সহজেই বোকাইনগর দখল করলো এবং এই সময় তাজপুরের আফগান সর্দার নাসির খান এবং দরিয়া খান পানি ওসমানের পক্ষ ত্যাগ করে মোগল পক্ষে যোগদান করলেন। ওসমান তরফ এবং সিলেটের মধ্যবর্তী উহার নামক একটি স্থানে এই সময় সসৈন্যে অবস্থান করছিলেন। এই উহার হচ্ছে বর্তমানে বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা। ইসলাম খাঁ বোকাইনগরের যুদ্ধে জিতে করে কিন্তু বসে রইলেন। এবার তিনি পাকাপাকি ভাবে এই ওসমানকে উচ্ছেদের চিন্তা করলেন। এই সময় তিনি আবার শাহজাদ খানের অধীনে এক শক্তিশালী বাহিনী উহারে পাঠালেন। শাহজাদ খান কিন্তু এর আগে দাক্ষিণাত্যে যখন অভিযান চলছিল, মোগল অভিযান, তখন তিনি যুবরাজ পারভেজের সঙ্গে ছিলেন। ইসলাম খানের বিশেষ অনুরোধে মোগল সম্রাট জাহাঙ্গীর শাহজাদ খানকে সেখান থেকে সরিয়ে বাংলায় পাঠান। শাহজাদ খানের সঙ্গে বাংলায় এলেন তার ভাইরা এবং অন্যান্য আত্মীয় স্বজন। রোটাসের কিশোর খাঁ, মুঙ্গেরের কাসিম খাঁ, তুকারাম খাঁ, শেখ আজহা, গোয়ালিয়রের সৈয়দ আদম বিখ্যাত মুঘল যোদ্ধারা। এরপর ইসলাম খাঁ ওসমানকে আত্মসমর্পণ করার কথা জানিয়ে আরেকবার ওসমানের কাছে পত্র পাঠালেন, কিন্তু ওসমান তার ঘৃণা ভরে ফলে আরেকবার মুঘল পাঠানের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবার ইসলাম খানের প্রস্তুতি ছিল আরো ব্যাপক এবং সতর্কতা। এই সমর বাহিনীতে ছিল ইসলাম খানের 500 অশ্বারোহী, 4000 বন্দুকধারী পদাতিক, ইফতিখার খানের হস্তি বাহিনীর অতিরিক্ত 20টি শাহী হস্তি, সম্পূর্ণ নৌ এবং গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ছিলেন ইতিমাম খান এবং তার সঙ্গে ছিলেন সরাইলের জমিদার সোনাগাজী নবু। এই সময় ওসমানও কিন্তু নিশ্চেষ্ট হয়ে বসেছিলেন। তার অধীনে এই সময় ছিল 5200 অশ্বারোহী, 10,000 পদাতিক এবং 140টি মত্ত হাতি। এছাড়াও তার ছোট ভাই খাজা ওয়ালি, শির ময়দান নামক এক কৃতদাস, খাজা মালহি, ইব্রাহিম, দাউদ প্রমুখ দুর্ধর্ষ আফগান যোদ্ধারা। 1612 খ্রিস্টাব্দের 12ই মার্চ দৌলতপুরে মোগল এবং পাঠান বাহিনী পরস্পরের মুখোমুখি হল। এখানে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মোগলদের বিরুদ্ধে আফগানরা অপরিসীম বীরত্ব প্রদর্শন করে। মোগল পক্ষের বহু যোদ্ধা এই যুদ্ধে হতাহত হন। মোগল পক্ষেও ইফতিকার খান, কিশোর খান, শেখ আছা নিহত হন। কিন্তু অকস্মাৎ ওসমান নিহত হলে আফগানরা শেষ পর্যন্ত এই যুদ্ধে পরাজয় বরণ করে। এইভাবে সেদিন বীর ওসমানের জীবনের পরিসমাপ্তি ঘটেছিল। পরবর্তী পর্বে ওসমানের পরিবার এবং তার অনুগত সর্দারেরা মুঘল সেনাপতি শাহজাদ খান কাছে আত্মসমর্পণ করে। 16শ-17শ শতাব্দীর বাংলাদেশে ওসমান একটি চিরস্মরণীয় নাম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাকে দুর্গেশ নন্দিনীতে অমরত্ব দান করে গেছে। স্বাধীনতা রক্ষার জন্য মুঘলদের বিরুদ্ধে তিনি বরাবরই কঠোর অবস্থান নিয়ে গেছেন। একাধিকবার যুদ্ধে তিনি কখনো মুঘলদের বিরুদ্ধে জিতেছেন, কখনো বা হেরেছেন, কিন্তু কখনোই সন্ধি বা বন্দিত্ব স্বীকার করেন। নিজের অবিচল মনোভাব, স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে শেষ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। ওসমানের হয়তো রাজনৈতিক কর্তৃত্ব, ভূখণ্ডগত শক্তি, খিজিরপুর রাজ মুসা খার মতো সামরিক সরঞ্জাম ছিল না, কিন্তু তার যা ছিল তা সমকালে বিরল। তার অদম্য মনোবল, অসীম সাহস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং স্বাধীনতা প্রিয়তার কারণে তিনি সবাইকে যেন ছাপিয়ে গেছেন। আজ এই অঞ্চল, অর্থাৎ এই যে অঞ্চলে দৌলম্বপুরের যুদ্ধটা হয়েছিল, সিলেটের এই মৌলভীবাজার বা তৎসংলগ্ন এলাকাতে একটা বড় অংশে আজও কিন্তু ওসমান এবং ওসমানের এই যুদ্ধ এবং তার সঙ্গী সাথীদের যে অদম্য স্বাধীনতা প্রিয়তা এবং তাদের অদম্য শক্তি, সাহসের কাহিনী আজও কিন্তু ছড়িয়ে আছে। আজও কিন্তু এই
গল্পগুলো এই অঞ্চলে বাতাসে ভাসে। আজ এইরকম একজন পরাক্রান্ত অধিপতির কথা, বাংলাদেশে এখন বিখ্যাত অধিপতির কথা জানিয়ে আজ অত্যন্ত ভারাক্রান্ত ভাবেই আজকে এই গল্প শেষ করছি। আমার পরবর্তী পর্বে বারো ভূঁইয়াদের অন্যান্যদের কথা আসবে। ওসমান, প্রতাপাদিত্য, ঈশা খাঁ, কেদার রায়, চাঁদ রায়, নারায়ণ এদের মতোই অত্যন্ত বীর ছিলেন বলেই তিনি কখনো পরাধীনতার শৃঙ্খল পড়েননি। আজ এখানেই শেষ করছি। নমস্কার।